হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। শুরুতেই বলছিলাম যে বাজেট নিয়ে কথা। আসলে আমাদের রাজ্যে প্রতিদিন ভাবনা চিন্তা চলে বোধহয় শুধুমাত্র কি কি উপায় তোষণ করা যেতে পারে। তোষণের বিভিন্ন উপায়, যেরকম হয় না যে বিভিন্ন পদ্ধতি, পুজো করার বিভিন্ন পদ্ধতি, আমিষ রান্নার বিভিন্ন পদ্ধতি, নিরামিষ রান্নার হাজার একটা উপায়, ঠিক সেরকম তোষণের কি কি পদ্ধতি এবং উপায় তা নিয়ে বোধহয় রাজ্য সরকার নিজস্ব একটা সংস্কার বার করবে, মানে নিজস্ব একটা এডিশন বার করতে পারে, যেখানে বিভিন্ন সময়তে বলা যেতে পারে যে কি কিভাবে তোষণ করা যায় বা তোষণ করা উচিত, এবং সেই নির্দিষ্ট এডিশন যে সংখ্যা প্রকাশ করতে পারে তা বোধহয় গোটা দেশের বিভিন্ন রাজ্যের সরকার কিনে পড়তে পারে পশ্চিমবঙ্গ সরকারের থেকে শিখে বা তৃণমূল সরকারের থেকে শিখে। আজকে মারাত্মক যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, তার বক্তব্য হচ্ছে যে এই যে নতুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে, এই বাজেটের নামে আসলে তোষণটাকে আরো মজবুত করার চেষ্টা করা হচ্ছে। কারণ 26-এই আবার একটা নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচনের আগে জায়গায় জায়গায় দুর্নীতি, চুরি, কাটমানির অভিযোগ তো ছিলই। উপরি হিসেবে যোগ হয়েছে বিগত 1.5-2 বছরে বেআইনি নির্মাণ থেকে শুরু করে নির্লজ্জ সংখ্যালঘু তোষণের কুফল সবটাই সামনে চলে এসেছে। এহেন অবস্থায় যেখানে 1 বছর পরই, 1 বছর পার হতে না হতেই সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকার কি কি উপায়ে তোষণকে আরো মজবুত করতে পারে বোধহয় তার প্রাথমিক কাজ শুরু হয়ে গেল, আর সেটা হচ্ছে এই বাজেট অধিবেশন থেকে। শুভেন্দু অধিকারী কি মারাত্মক অভিযোগ করছেন তার আগে বেসিকটা জানিয়ে রাখি যে আজকে হলোটা কি। আগামী বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ রয়েছে, আর আজ থেকে শুরু হয়েছে বিধানসভায় বাজেট অধিবেশন। রাজ্যপালের সূচনা ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়, যেরকম প্রতি বছর হয়। এই খসড়া যেটা রাজ্যপাল পড়েন, এই যে খসড়ার একটা পাঠ এই মুহূর্তে আমি আমার হাতেও রেখে দিয়েছি, এই খসড়াটা আসলে যায় নবান্ন থেকে। নবান্ন থেকে প্রতিবারের যেটা নিয়ম হচ্ছে, নবান্ন থেকে এই খসড়া, অর্থাৎ এই যে সূচনা ভাষণ, ওপেনিং যে লেকচার, সেইটা লিখে এই খসড়া দিয়ে দেওয়া হয় রাজ্যপালকে। রাজ্যপাল এটা দেখে দেখে শুধুমাত্র পড়েন, জাস্ট রিডিং পড়েন। যদিও এর আগে এই খসড়া নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে রাজ্যে, এবার নবান্ন থেকে যে খসড়া গিয়েছিল সেই খসড়া পাঠ করেন রাজ্যপাল প্রতিবারের মতো। যে খসড়ায় কি আছে? খসড়ায় রয়েছে ছত্রে ছত্রে রাজ্যের গুণগান। যদি এই খসড়ার 5 নম্বর পয়েন্ট আমরা দেখি, 5 নম্বর পয়েন্টে কি লেখা রয়েছে? 5 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ। লেখা রয়েছে, আমি অত্যন্ত গর্বিত যে দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, ঈদ, বড়দিন, বুদ্ধ জয়ন্তী, গুরুনানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী, ছট পুজো, এই সব কিছুই, গঙ্গাসাগর মেলা সহ অন্যান্য সবকটি প্রধান উৎসব শান্তিপূর্ণ ও যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। এটা এই খসড়ায় লেখা রয়েছে, এই 5 নম্বর পয়েন্টে গোটা গোটা করে লেখা রয়েছে, যেটা রাজ্যপাল রিডিং পড়লেন। বিষয় হচ্ছে যে এ কোথাকার রিপোর্ট, যে রিপোর্টে ধর্ষণের উল্লেখ থাকে না, যে রিপোর্টে এই পুজো সংক্রান্ত বিষয়ে যাবতীয় যে বিতর্ক হয় সেগুলোর উল্লেখ থাকে না, যে রিপোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেন যে আমি আন্দাজ করছি ওই হতে পারে, ওই হতে পারে, অমুক তমুক তমুক এইরকম প্ল্যান করছেন নাকি এখানে এখানে দাঙ্গা বাঁধানোর, সেগুলোর কোনো উল্লেখ থাকে না। যে রিপোর্টে সদ্য হয়ে গেল কয়েকদিন আগে সরস্বতী পুজো, সেখানে পর্যন্ত যা বিতর্ক তৈরি হলো, সরস্বতী পুজো করতে গিয়ে বাধা, আটকানো, যাবতীয় যে ঘটনা ঘটলো, চিৎকার করে করে গলা ফাটিয়ে ফেললাম স্টুডিওতে বসে, এবং এই টানা খবরের যে রিপাবলিক বাংলার সরস্বতী পুজো হলো বেশ কিছু জায়গাতে, এই কেমন রিপোর্ট? এই কোনো কিছুর উল্লেখ এই রিপোর্টে থাকলো না। কেমন রিপোর্ট এটা? কিসের ভিত্তিতে এই খসড়া তৈরি করা হলো? বিরোধিতা ইতিমধ্যেই ভাষণের বিরোধিতা করেছে বিজেপি। বিরোধী দলনেতা পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আসলে কতটা শান্তি রয়েছে এ রাজ্যে। আজকে শুরুতেই বাজেট অধিবেশন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী, যিনি উপস্থিত ছিলেন বাজেট অধিবেশনে,
তিনি বেরিয়ে কি মারাত্মক অভিযোগ করলেন এই খসড়া নিয়ে, কারণ সামনেই বাজেট পেশ হতে চলেছে এবং তার একটা হিন্ট পাওয়া যায় যে মোটামুটি এই প্রস্তাবনায় কি কি থাকছে এবং কি কি বাজেটে পাশ হতে চলেছে, পেশ হতে চলেছে এবং পাশ হতে চলেছে। তো শুভেন্দু অধিকারী বেরিয়ে কি অভিযোগ করলেন শুরুতে একবার নজর রাখা যাক, তারপর আমি আসছি অন্যান্য পয়েন্টগুলোতে। ভয়ার ঘটনার পরে 9ই আগস্ট তারপরে অন্তত 10টার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে। ঈদ ভালো হয়েছে, দুর্গাপূজা ভালো হয়েছে, কালী পুজোও নাকি ভালো হয়েছে। দুর্গাপূজাতে হাওড়ার শ্যামপুরে এতগুলো মায়ের মূর্তি ভাঙা হয়েছে তার উল্লেখ নেই। বেলডাঙ্গায় কার্তিক পুজোর দিন 50টা মন্দির ভাঙলো। আইসি জামাল ঘুষের টাকা নিয়ে গিয়ে মন্দির রিপেয়ারিং করতে বাধ্য করেছে। সেই বেলডাঙ্গার কার্তিক পুজোর কথা উল্লেখ নেই। মুখ্যমন্ত্রী যে কলেজে তথা ল পড়েছেন বলে দাবি করেন, তৃণমূলের জিহাদি নেতা বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় গিয়ে সরস্বতী পুজো বন্ধ করলেন, তার উল্লেখ নেই। আমরা এর প্রতিবাদ করেছি। অর্থাৎ বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণে মাদ্রাসার আধুনিকীকরণ নিয়ে কথা বলা হয়েছে। বিরোধী দলনেতার যে মারাত্মক অভিযোগ যে নতুন করে আরো 600 মাদ্রাসার অনুমোদন দেওয়া হবে এই রাজ্যে, তার নাকি ইন্ডিকেশন রয়েছে, ইঙ্গিত রয়েছে সুস্পষ্টভাবে আজকের এই খসড়ায়। অর্থাৎ বাকিটা শুধুমাত্র সময় অপেক্ষা, কারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট রয়েছে বিধানসভায় রাজ্যের শাসক দলের। সেক্ষেত্রে এরপরও আরো অতিরিক্ত 600 মাদ্রাসা তৈরি করার যে অনুমোদনের কথা বলছেন শুভেন্দু অধিকারী, সেটা পেশ হওয়া এবং পাশ হওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকার কথা নয়। কি বলছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে আরো একবার শোনাবো, আরো নতুন যে পয়েন্টগুলো বলছি। গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। এই বাজেট, এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষণ অ্যাপিজমেন্ট এছাড়া এর অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল মনে করি। শুভেন্দু অধিকারীর সোজা বক্তব্য হচ্ছে যে ছত্রে ছত্রে সংখ্যালঘু তোষণ ছাড়া এই বাজেটের আর কোনো উদ্দেশ্য নেই। এই গোটা ভাষণ পর্ব থেকে একটা বিষয় স্পষ্ট যে রাজ্য পরবর্তীকালে আরো নতুন 600 মাদ্রাসা পেতে চলেছে, এর থেকে বেশি কিছু প্রত্যাশা নেই। শুভেন্দু অধিকারী আরো একবার বক্তব্য রাখলেন, আরো একবার বললেন যে এখনো পর্যন্ত তিনি বলছেন যে হিন্দুদের জাগার সময় এসেছে, না হলে বাটেঙ্গে তো কাটেঙ্গে, অর্থাৎ বিভাজন হলেই সর্বনাশ, যে ভাগ বাটোয়ারা কোথাও করা হয় হিন্দুদের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত কিছুর পরেও এই তোষণের জায়গাটা তৈরি হচ্ছে কেন? আর তোষণের জায়গা তৈরি হচ্ছে তার জন্য কি বিভিন্ন সময়তে এত বছরে যে ঘটনা কখনো ঘটেনি সেগুলো একটু একটু করে ট্রেলার দেখতে শুরু করেছি আমরা যারা প্রত্যেক মুহূর্তে বাংলাদেশ নিয়ে আলোচনা করি, হাসাহাসি করি, ধিক্কার জানাই, বলি উচ্ছন্নে গেল দেশটা, আমি প্রায় দিন বলি, আমরা তারা কি ভেবে দেখছি, খবর রাখছি নিজের রাজ্যের কোন কোন প্রান্তে কি হচ্ছে, উত্তরে দক্ষিণে কোথায় কি হচ্ছে খবর রাখছি আমরা এতদিন পর্যন্ত জানতাম যে মালদার মুর্শিদাবাদে নাকি প্রচুর জঙ্গি যখন তখন ঢুকে পড়ে, এতটাই সরু সেই জায়গায়, এবং সেখান থেকে নাকি জঙ্গি করিডোর তৈরি হয়ে যায়, সরাসরি চলে যাওয়া যায় ঝাড়খণ্ড। কই আমরা খবর রাখিনি তো যে জঙ্গি শুধুমাত্র মালদা মুর্শিদাবাদ আর কলকাতায় নয়, পাশাপাশি লাল মাটির জায়গা বীরভূম পর্যন্ত পৌঁছে যাচ্ছে, খবর রাখি আমরা। আজকে সরস্বতী পুজো বাধা না দেওয়া হলে আমরা কতজন খবর রাখতাম যে এছাড়া প্রতি বছর বিভিন্ন জায়গাতে সরস্বতী পুজো করা নিয়ে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত, যেখানে সংখ্যালঘু আসলে সংখ্যাগুরু, সেখানে প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটে। প্রতি বছর বিভিন্ন পুজো শেষে বিসর্জনে একাধিক বড় ঘটনা ঘটে, যেগুলোকে সামনে নিয়ে আসার প্রয়োজনই বোধ করে না কখনো রাজ্য সরকার। আমরা খবর রাখি কি? আমরা খবর রেখেছি কি? উত্তরবঙ্গে কোচবিহারে দিনহাটায় একটা তোরণ হওয়ার কথা ছিল, তোরণ দ্বার,
যা মা দুর্গার নামে এবং দুর্গা মূর্তি নিয়ে, সেখানেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এমন বিতর্ক তৈরি হয়েছে যেখানে বিতর্ককে ধামাচাপা দেওয়ার জন্য, বিতর্ককে বন্ধ করার জন্য খোদ ময়দানে নামতে হয় উদয়ন গুহকে। খবর রেখেছি, আমরা শুনেছি সেই তরুণদারে মা দুর্গার মুখ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবং যে খবর আমরা পেয়েছি সেই পরিকল্পনা অনুযায়ী সেখানে ইনস্টলেশনের যাবতীয় সামগ্রীও নাকি পৌঁছে গিয়েছে, এতটাই নাকি কাজ এগিয়ে গিয়েছে। ছোট একটা মডেলও তৈরি করা হয়েছে, যে মডেল সবার কাছে এখন হাতে হাতে পৌঁছে গিয়েছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। কিন্তু সেখানেও নাকি চুপি সারে দানা বেঁধেছে কোনো বিতর্ক, কোনো আপত্তি। খবর রেখেছিলাম আমরা, যতক্ষণ না পর্যন্ত সেখানকার স্থানীয় স্তরে বিষয়টা এতটাই মাথাচাড়া দিয়েছে যে কারণে উদয়ন গুহকে পোস্ট করতে হয় সোশ্যাল মিডিয়ায়, তবে গিয়ে বাকি রাজ্যের লোক জানতে পারলো আচ্ছা তো কুচবিহারও তার মানে কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সুন্দর একটা তরুণদার, বিগত কয়েক বছরে দুর্গাপুজোর রমরম করে বেড়েছে দিনহাটায়, গগনচুম্বী তার সাফল্য, বড় বড় পুজো হয়েছে সেখানে, থিমের রমরমা দেখতে পাওয়া গেছে সেখানে, এবং সেই জন্য সেখানে একটা দিনহাটার জন্য একটা তরুণদার বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, যা মা দুর্গার নামাঙ্কিত এবং সেখানে মা দুর্গার একটা মূর্তিও থাকছে। সেরকমভাবে সাজানো হয়েছে তরুণদার, যাবতীয় কাজ প্রায় শেষ পর্যায়ে, সমস্ত ইনস্টলেশনের সামগ্রী প্রায় পৌঁছে গিয়েছে এবং ছোট একটা মডেল যা সাম্প্রতিক সময়তে সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই সিদ্ধান্ত সামনে আসার পরই নাকি বিশাল একটা আপত্তির জায়গা তৈরি হয়েছে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের একাংশের তরফ থেকে। তাদের নাম কি? যে সংগঠনই প্রতিবাদ করছে তার নাম হচ্ছে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ, যা জানতে পারছি আমরা। এবং এই নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ ডেপুটেশনও নাকি জমা দিয়ে দিয়েছে জেলা শাসককে, হয়ে গেছে সে সমস্ত। সম্ভবত ডেপুটেশন জমা দেওয়ার পরই হয়তো উদয়ন গুহ বাধ্য হয়ে ময়দানে নামেন। তাদের আপত্তির জায়গা হচ্ছে দুর্গা তোরণ। কি তাদের বক্তব্য আজ আরো একবার শুনিয়ে দেখাই, কারণ আমি জানি যে প্রতিবারের বিভিন্ন খবরের মতো এই খবরটাও ঠিক ধামাচাপা দেওয়ার জন্য যাবতীয় বন্দোবস্ত ইতিমধ্যেই শাসক দলের তরফ থেকে করে ফেলা হয়েছে। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের তরফ থেকে এক সদস্যের বক্তব্য শোনাই যে তাদের আপত্তির কারণটা কি ছিল। যদি আমরা জানি না এখনো পর্যন্ত সেই আপত্তির জায়গায় তারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, নাকি সেখান থেকে সরে এসেছেন, নাকি অন্য কোনো সমাধান সূত্র বার করতে পেরেছেন উদয়ন গুহ, জানা নেই আমাদের কাছে। কিন্তু এই বক্তব্য শোনানোর দায় রয়েছে আমাদের। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ সংখ্যালঘুদেরই একাংশের একটা ছোট মঞ্চ, তার তরফ থেকেই বক্তব্য, এই আপত্তি জানানো হয়েছিল। শুনুন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কি বক্তব্য। দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে, যে ওয়েলকাম গেট ধর্মীয় মেরুকরণের আধারে হচ্ছে। এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব। এই সাম্প্রদায়িকতার মেরুকরণ আমরা চাচ্ছি না কুচবিহার জেলার মধ্যে। কুচবিহার জেলার মানুষ সম্প্রীতির মানুষ, এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে, কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিনহাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন, তার সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উল্লঙ্ঘন করে। আমরা অবশ্যই প্রথম দিক থেকে এই বিষয়ের উপর আমরা ধিক্কার জানিয়েছিলাম। শুধু আমরা নয়, দিনহাটা তথা কুচবিহার জেলার মানুষ এই বিষয়ে তীব্র ক্ষোভে ফেটে আছেন। যদি অবিলম্বে মন্ত্রী সাহেবকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে প্রায় ময়দানে নামেন উদয়ন গুহ এবং তিনি নিজেও বলেন যে এখানে আপত্তি থাকার কোনো কারণ নয়, মা দুর্গার মুখ যা দিয়ে তোরণ তৈরি হচ্ছে সেখানে সম্প্রীতি নষ্টের অভিযোগ যারা তুলছেন তারা নেহাতি পাগলামি ছাড়া আর কিছু করছে না। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা এরকম শুনিনি কখনো। এমনকি বিশাল বিশাল উচ্চতার বড় বড় প্যান্ডেল, বড় বড় জায়গা, অংশ, পুজো প্যান্ডেল, সেগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আপত্তির জন্য নয়, প্রশাসনিক ব্যর্থতার কারণে। কারণ ভিড় হচ্ছে, সামাল দেওয়া যাচ্ছে না বলে। এর আগে এরকম অনেক নজির রয়েছে, অনেক সেতু থেকে, অনেক ক্লাব থেকে, অনেক কিছু বিভিন্ন সময়তে বিভিন্ন নামাঙ্কিত হয়েছে, তা নিয়ে কখনো আজ পর্যন্ত এই ধরনের অভিযোগ তোলার সাহস কেউ দেখায়নি। কিন্তু এবার দেখানো হলো। বক্তব্য হচ্ছে যে এটা নেপথ্যে প্রশ্রয়টা কার থাকছে। হাতের থেকে সমস্ত সুতো বেরিয়ে গেলে তখন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তার ময়দানে নামানোর দরকার পড়ে উদয়ন গুহকে। কিন্তু কেন ঘটছে সেটার বিশ্লেষণ করার দরকার পড়ে না। শাসক দলের একটা উত্তরটা দিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন যে আসলে ছত্রে ছত্রে তোষণটাই যেখানে একমাত্র কারণ,
একমাত্র পলিসি, একমাত্র ফর্মুলা ক্ষমতা টিকে থাকার জন্য, সেখানে এরকম একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা, আজকে দিনহাটা, কালকে বীরভূম, পরশু মালদা, তরশু মুর্শিদাবাদ, পরশু বহরমপুর, হতেই পারে, অসম্ভব কিছু নেই। বিরোধীরা অভিযোগ করছেন যে আসলে নেপথ্যে রয়েছে একটা সূক্ষ্ম কৌশল, আর সেটা হচ্ছে তোষণের রাজনীতি করতে গিয়ে প্রকারান্তরে মানুষের মধ্যে হিন্দু বিদ্বেষের বারবারন্ত যাতে করানো যায়, হিন্দু বিদ্বেষ ঢোকানো যায়, তার জন্য সুকৌশলে এই কাজটা চলছে দিনের পর দিন। এমনভাবে বিষয়টাকে দাঁড় করানো হচ্ছে যেন মনে হচ্ছে যে আসলে একটা শ্রেণী, একটা সম্প্রদায়, তাদের মধ্যে একটা নির্দিষ্ট একাংশ তারাই অভিযোগ করছে। দেখার দরকার নেই কি তারা এই অভিযোগগুলো করছে কেন। এতদিন তো ধরনের কোনো বিষয় আসেনি। এতদিন তো কোনো স্কুলের হেডমাস্টার এসে বলেনি যে 62 বছরের সরস্বতী পুজো, এবছর সরস্বতী পুজো করাবো না। এতদিন তো হয়নি এগুলো, এখন কেন হচ্ছে হঠাৎ করে? কিসের প্রশ্রয় হচ্ছে? কারা হঠাৎ করে এই বাংলার শিল্প সংস্কৃতিকে অন্য দিকে চালানোর চেষ্টা করছে কারা? আর তাতে শাসক দলের কি ভূমিকা রয়েছে? উত্তরবঙ্গের আরেক বিজেপি নেতা, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি এই বিষয়ে বক্তব্য রেখেছেন। একবার শোনাবো তার কি বক্তব্য। ধর্মনিরপেক্ষতার বুলি আউড়ে যারা পশ্চিমবঙ্গে আসলে হিন্দুদেরকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করছেন, তা বারবার করে ফিরহাদ হাকিম সাহেবের মধ্যে দিয়ে, তা হুমায়ুন কবিরের মধ্যে দিয়ে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মুখ দিয়ে বেরিয়েছে। বাম সমর্থক হিন্দুদের এটা উপলব্ধির মধ্যে আনতে হবে যে এই মানসিকতা নিয়ে যে দল চলছে তার বিরোধিতা না করে আর শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির অন্ধ বিরোধিতা করে তৃণমূলের পথ যেরকম প্রশস্ত করবেন না, আপনার পরিচয় জন্মসূত্রে হিন্দু হলে ঠিক একইভাবে আপনাদের সেই নিপীড়নের শিকার হতে হবে। তার প্রমাণ আজকে দিনহাটায় উদয়নবাবুর বুকের উপরে দাঁড়িয়ে এই মানসিকতার সাথে যুক্ত যারা, তারা সেই পরিচয়। হিন্দু ধর্মের লাগাতার বিরোধিতা, এবার খবর এসছে 8-10টা মা সরস্বতীর পুজো করতে বাধা দেওয়া ইত্যাদি প্রভৃতি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়ে তিনি এই উগ্রবাদকে প্রশ্রয় দেন। সেখানে এমন একটা অবস্থায় এরা নিয়ে চলে এসেছে যে দুদিন পর আমাদের হিন্দু মা বোনেদের তাদের শাঁখা সিঁদুর পরে বেরোতে গেলে কোর্টের থেকে পারমিশন নিয়ে চলে আসতে হবে। এই 70% হিন্দুর দেশে যখন সংখ্যা গুরুরা তাদের ধর্মাচরণ করতে যাচ্ছে, যে সংস্কৃতি পালন করতে যাচ্ছে, তার উপরে বাধা আসছে। আর এই ঘটনায় কিন্তু আমাদের শাসক দল যে অন্যায়টা করছেন তার বিরুদ্ধে শাসক দলের হিন্দু কর্মী, নেতা বা ভোটার তারা কিন্তু ঘৃণার চোখে দেখছে এবং এটাকে অপরাধ বলেই চিহ্নিত করছে। ঠিক এই জায়গা থেকে আজকে প্রশ্ন করা শুরু করবো যে যদি এইগুলো একটা দুটো ঘটনা বলে, আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে এগুলোকে আড়াল করে রাখি, তাহলে এর দায় বা এর গ্যারেন্টি কে নেবে যে এই বিচ্ছিন্ন ঘটনারই আবার একটা রিপিটেশন হবে না, আবার একটা রিপিট টেলিকাস্ট হবে না এই রাজ্যের অন্য কোনো জেলায়? আজকে দিনহাটা বলে দিনহাটার তরুণ বিতর্ক নিয়ে যদি আমি এটাকে আলাদা করে রাখি, এর দায়িত্ব বা এর গ্যারেন্টি কে নেবে যে এই একই ধরনের তরুণ বিতর্ক, সেতু বিতর্ক, স্কুল বিতর্ক, লাইব্রেরি বিতর্ক অন্য কোনো জেলাতেও মাথাচাড়া দেবে না? যেরকমভাবে সরস্বতী পুজো নিয়ে এর আগেও যেরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা সেগুলোকে আড়াল করে রেখেছিলাম, গুরুত্ব দিইনি, এবছর দেখলাম সেটা মহিরু হয়ে পরিণত হয়েছে। কম বেশি সব জেলা থেকে একটা একটা করে ঘটনা আসছে, সূত্রপাত হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি এগুলোকে সরকার অ্যাড্রেস না করে, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম হাজার একটা বিতর্কে প্রতিদিন জর্জরিত হতে হবে আমাদের, এবং প্রতিদিন এরকম বিতর্ক নিয়ে এই সন্ধ্যেবেলা সোজাসুজি স্বর্ণালীর শো করতে হবে। সেটা কি কাঙ্ক্ষিত, নাকি সত্যি সত্যি সুস্থ, নিরপেক্ষ, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার কালচার, এই সব কিছু নিয়ে এগিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত? কোনটা? এই প্রশ্ন রেখে শুরু করলাম আজকে সোজাসুজি স্বর্ণালী। একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরে আসছি। দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিনহাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন, তার সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উল্লঙ্ঘন করে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়ে তিনি এই উগ্রবাদকে প্রশ্রয় দেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। এই কথা
বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, যেটা আমি শুরু করেছিলাম যে চক্ষুশূল সনাতনী কি বারবার মানে তোষণটাই একমাত্র রাস্তা হয়ে দাঁড়াচ্ছে, একমাত্র পন্থা হয়ে দাঁড়াচ্ছে, এবং 26-এর আগে অনেকে মনে করছেন, অন্তত বিরোধীরা মনে করছেন যে এটা আরো বাড়বে বই কমবে না। যা আমরা এবছর দেখছি সেটা শুধুমাত্র ট্রেলার। এরপর 26-এ নির্বাচন জিতে গেলে এটা নিয়ন্ত্রণে থাকবে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর এমনিতেই হয়তো প্রতিবেশী দেশকে দেখে অনেকেই এখানে উচ্ছ্বসিত উত্তেজিত হয়ে রয়েছে যে হয়তো এখানেও বাংলাদেশ পার্ট 2 করা যাবে খুব তাড়াতাড়ি। তাতে কি কোথাও প্রশ্রয় দিচ্ছে রাজ্যের শাসক দল? তাদের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন প্রশ্রয়, এমনকি এই যে বাজেটে যেটা ওই যে অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন যে আরো 600 মাদ্রাসা তৈরি হবে সাম্প্রতিক সময়, এটা কিসের ইঙ্গিত? যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, এবং আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা। খুব স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি সেই অর্থে কোনো রাজনীতিবিদকে রাখিনি, কারণ সত্যি সত্যি বর্তমান সময়ে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যদি সুস্থভাবে শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীরা যদি এগিয়ে সেটা সমস্যার সমাধান সূত্র বার করতে না পারেন, দিশা দেখাতে না পারেন, তাহলে এই রাজনীতির কচিটাই থেকে যাবে। আমি রক্তিমদাকে দিয়ে শুরু করবো। রক্তিমদা, একের পর এক ঘটনা, আমরা সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গাপুজো নিয়ে এর আগে ছোটোখাটো ইতস্তত ঘটনা শুনেছিলাম, এ রাজ্যের ক্ষেত্রে আমল দেওয়া হয়নি, সাংবাদিকরাও আমল দেন না, সেন্সিটিভ ইস্যু বলে, স্পর্শকাতর ইস্যু বলে বাদ দিয়ে রাখা হয়। এবছর তার রেজাল্ট দেখলাম। ঠিক সেরকমভাবে দিনহাটার ঘটনাটাকেও বাদ দিয়ে রাখা যেতেই পারতো। একটা ছোট জায়গার ঘটনা, একটা মাত্র জেলার একটা প্রান্তে কোথায় তরুণী বিতর্ক করছে, দরকার নেই। কিন্তু এর কি গ্যারান্টি রয়েছে যে এখান থেকে যে আওয়াজ উঠছে এই নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের নাম করে, যে মা দুর্গার মূর্তি দিয়ে কোনো তোরণ হলে তা নাকি সাম্প্রদায়িকতার জায়গা তৈরি হবে, তা নাকি সম্প্রীতি নষ্ট করবে, এর কি গ্যারান্টি আছে যে এই যে ভয়েস এখানে উঠেছে এরপর আর কোনো জায়গা, বীরভূম, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, অন্য কোনো রাজ্যে, অন্য কোনো জেলাতেও একই ধরনের ঘটনা, কোথাও তোরণ নিয়ে, কোথাও সেতু নিয়ে, কোথাও লাইব্রেরি উদ্বোধন করার ক্ষেত্রে এই একই যুক্তি আসবে না, এর কি গ্যারান্টি রয়েছে? আর কতদিন আমরা এই ঘটনাগুলোকে ছোট ঘটনা, একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলে এগুলোকে আড়াল করে রাখবো, সাইড করে রাখবো? আসলে প্রথমত হচ্ছে যারা বিক্ষোভ করেছেন তারা সংখ্যায় কতজন আর এরা কারা, এটা আমার মনে হয় খুঁজে দেখা দরকার। কারণ যেখানেই তোরণটা হয়েছে সংখ্যায় তারা খুবই নগণ্য। হ্যাঁ, এই নগণ্যটা আগামী দিনে অনেক বড় হয়ে যাবে সংখ্যায়। তো যেখানে তোরণটা হয়েছে তার 10 মিটারের মধ্যে একটি মন্দির আছে, যে মন্দিরটি খুব ঐতিহাসিক, বুড়িমাতা মন্দির। সেই বুড়িমাতা মন্দির হচ্ছে বনদুর্গা মন্দির, এবং সেখানে যে কমিটি আছে সে কমিটিতে মুসলিমরাও রয়েছে। কোচবিহারের রাজচক্র তৈরি করেন মুসলিমরা। তাহলে সেই কোচবিহারে আজকে এই ধরনের কথা উঠছে কেন? এরা কি অনুপ্রবেশকারী? আমি এই প্রশ্নটা খুব পরিষ্কারভাবে রাখতে চাই। তাদেরকে কি পয়সা দিয়ে নামানো হচ্ছে এই বিক্ষোভটা তৈরি করার জন্য? এটা খুঁজে দেখা দরকার আছে। মানে খুব সিগনিফিকেন্ট আপনি বলছেন যে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। ষড়যন্ত্র থাকতেই পারে, যেখানে এতদিন ধরে কোথাও কোনো সমস্যা হলো না, হঠাৎ করে একটা শ্রেণী উদ্ভব হলো কি করে? আমরা সর্বত্র ডিপ স্টেটের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে। এবং প্রথমত হিন্দু ভোট পাওয়ার জন্য, যে হিন্দু ভোটটাকে যদি পাওয়া যায় সেইটার জন্য হচ্ছে একটা তোরণ বানানো হলো। তারপর পরে যখন দেখা গেলো এটা গন্ডগোল, তখন হচ্ছে এদেরকে নামিয়ে দেওয়া হলো, লেজে গোবরে অবস্থা। এবার ওনারা যে প্রশ্ন তুলেছেন, কোষাগারের টাকা ব্যবহার করে কেন এই ধরনের তোরণ বানানো হচ্ছে, খুব ভালো কথা। তা কোষাগারের টাকা তো আমরাও তো ট্যাক্স দিই, তাহলে আমাদের টাকায় কেন মাদ্রাসা তৈরি হচ্ছে? এই যে 600 মাদ্রাসা, এটা তো আপনার আমার ট্যাক্সের পয়সায়, তো কেন হচ্ছে? একটা ধর্মীয় শিক্ষা কেন হবে? কেন স্কুল কলেজ হবে না? কেন হজ হাউস হবে আমাদের ট্যাক্সের টাকায়? কেন হজে ভর্তুকি দেওয়া হবে আমাদের ট্যাক্সের টাকায়? তারপরে ধরুন দুর্গাপুজোকে এই সরকার, রাজ্য সরকার বলছেন এটা বিশ্বব্যাপী একটা তার জায়গা, তার একটা উৎসব, তার হেরিটেজ, সেইখানে তারা দুর্গার মূর্তিকে সিম্বল করে আইকন করছেন। সেখানে দাঁড়িয়ে সেই মা দুর্গার মূর্তির যদি একটা ছবি থাকে তাহলে সেখানে বিক্ষোভ হয়ে যাচ্ছে। সুতরাং এটা ভেবে দেখার বিষয় রয়েছে। তাহলে আমাদের কলকাতা শহরে এবং কলকাতা শহরের বাইরে অনেক জায়গায় দেখেছি বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন এমএলএ এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বিশেষ বিশেষ ধর্মীয় স্থানের সামনে গেট তৈরি করে দেওয়া হয়েছে। সেই গেটগুলোর মধ্যে ইসলামিক স্থাপত্য রীতি রয়েছে। তাহলে ওগুলোতেও তো এবার আপত্তি আসতে পারে, যদি কেউ আপত্তি তোলেন তাহলে কি প্রশ্ন হবে? অর্থাৎ তাহলে কি হবে? এবং শেষ কাজে যেটা আমি করতে চাই, যে রাজ্য সরকার 600 মাদ্রাসা, তা আমার প্রশ্ন যে 600 মাদ্রাসা যদি হয়, কেন 600 টোলের কথা বলা হবে না? কেন টোলের শিক্ষা পড়ানো হবে না? এ তো আমি দাবি করতে পারি একজন হিন্দু হিসাবে, কেন হবে না?
সুতরাং একটা শ্রেণীকে তোষণ করার নাম করে ভোটকে ক্যাপচার করার যে প্রবণতা বারবার এটা কিন্তু সামনে চলে আসছে। আমি এই জায়গা থেকে আসবো, কাজী মাসুম আক্তার জয়েন করেছেন, আমি তার আগে আজিজুলদার থেকে একটুখানি উত্তরটা নিয়ে নেবো। আজিজুলদা, আপনারও কি এর মধ্যে কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে, অন্য কিছু বাইরে থেকে কোথাও কিছু এরকম বাইরে থেকে এটাকে তৈরি করা হচ্ছে, ইন্ধন দেওয়া হচ্ছে যে আমরা একটা ভোট ব্যাংকে তৈরি করার জন্য তরুণ বানাচ্ছি, আবার সেই তরুণ বানাতে গিয়ে আমরা বাধার মুখে পড়ছি, দেখো আমরা কত বাধার মুখে পড়লাম, করে একটা শ্রেণীকে ইচ্ছে করে মদত পুষ্ট করে তাদেরকে সামনে দাঁড় করে রাখা হলো, এবং তারপর যদি বোঝানো যায় যে দেখো এদের বাধা ছিল হয়তো 9 জন 10 জন 11 জন 12 জন কিছুই নয়, বাট এদের বাধা ছিল, সেই বাধাকে অগ্রাহ্য করে আমাদের সরকার আমাদের দিদি তারপরও তরুণটা তৈরি করে দিল একটা অন্য একটা ভোট ব্যাংকের, মানে একটা এই ভোট ব্যাংকের খেলাখেলি করে আলটিমেটলি আখের গোছানো, নাকি মনে হচ্ছে যে না এটা যুক্তিসঙ্গত যে ওখানে যদি এরকম তরুণদার তৈরি হয় তাহলে এটা একটা সম্প্রীতি নষ্টের একটা আশঙ্কা করা যেতেই পারে? আপনার ওপিনিয়ন কি? আসলে কি সাম্প্রতিককালে আমাদের রাজ্যের একটা প্রবণতা তো এই কথা স্বীকার করতেই হবে যে এই মানুষের ব্যক্তিগত ধর্মবিশ্বাস, ধর্মাচরণ, এই ব্যাপারগুলোকে ভোট রাজনীতির স্বার্থে সংকীর্ণ রাজনীতির অন্ধ গলিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ এই ধর্মকে ভোটে জেতা শর্টকাট থিওরির অ্যাপ্লাই করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে বাংলায়। প্রশ্ন হচ্ছে এই যে আমি উত্তরবঙ্গে প্রায় 14 বছর ছিলাম, এবং যদি কোচবিহার রাজ্যের কথা যদি বলে, রক্তিমবাবু একটু আগে বলছিলেন সম্প্রীতির জেলা, এই পশ্চিমবাংলায় যতগুলো জেলা রয়েছে তার মধ্যে কোচবিহার জেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম দৃষ্টান্ত। এই যে মদনমোহনের মন্দিরের যে প্রাঙ্গণে যে রাস, সেই রাসচক্র 3 প্রজন্ম ধরে আলতাফ মিয়া, আজিজ মিয়া, পান মোহাম্মদ মিয়ারা তৈরি করছেন, এবং এইটা তৈরি করতে গিয়ে 1 মাস ধরে তারা নিরামিষ খাদ্য তারা গ্রহণ করেন। নট অনলি দ্যাট, এই জেলাতেই হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা হয় প্রতি বছর, যেখানে কয়েক লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়, হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ। আবার এই জেলাতেই দেওয়ানহাট বলে একটা গ্রাম রয়েছে, মেলা বেশ জনপ্রিয় এবং সেখানে এক্স্যাক্টলি মানুষ অপেক্ষা করে বসে থাকে কবে হবে। এই জেলাতেই দেখবে দেওয়ানহাট বলে একটা গ্রাম রয়েছে কোচবিহারের পাশেই, একদম কাছেই, সেখানে পাশাপাশি একটা কালী মন্দির রয়েছে, একটা পীরের দরগা রয়েছে। প্রত্যেক বছর কালী পুজোতে, দীপাবলিতে এই পীরের দরগায় কোনো হিন্দু সেখানে ওই দ্বীপ না জ্বালিয়ে নিজের আঙিনায় দ্বীপ জ্বালায় না। এই জেলা হচ্ছে কোচবিহার জেলা, এবং এই জেলা অন্যান্য জেলার দৃষ্টান্ত হতে পারে, অনুপ্রেরণা হতে পারে, এবং আমাদের কাছে অনুপ্রেরণা হতে পারে। এই যে কিছুদিন আগে সরস্বতী পুজো নিয়ে যে বিতর্ক, পাশাপাশি আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমি বলছি আমাদের প্র্যাকটিক্যাল যে প্রয়োগের জায়গা, সেই জায়গায় আমার কলেজে সামনের থেকে আমরা পুজো করেছি, সমস্ত ধর্ম বর্ণ সকল কিছুর ঊর্ধ্বে উঠে। আমাদেরকে এই যে সম্প্রীতির জায়গাটা, আমরা মানুষ পারি এই রাজনীতির যারা কারবারি, রাজনৈতিক রুটি শেখার কাজ করছে ভোটে জেতার জন্য, তাদেরকে পরাজিত করতে পারি আমরাই। কিন্তু এই জায়গায় আমাদের যদি মানে মানুষের মাঝখানে এই দৃষ্টান্তগুলোকে স্থাপন করতে হবে জেলায় জেলায়। তুমি বলতে পারবে এই যে মুর্শিদাবাদ জেলা পশ্চিমবাংলার সবচেয়ে বড় জেলা, সেই জেলায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে কটা বিতর্ক হয়েছে। মালদাহ জেলা, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের, সেই জেলায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে কটি ঘটনা ঘটেছে। তার মানে বিষয়টা হচ্ছে এখনও আমি মনে করি আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার জন্য লড়াই করছি, আমাদের সংখ্যাটা অনেক বেশি। এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অংশটা কারা, এদের পিছনে কারা ইন্ধন দিচ্ছে, এটা আমার মনে হয় আরও ভেতরে প্রবেশ করতে হবে। ছদ্মবেশে কারা রয়েছে, তারা শাসক নাকি শাসককে বিব্রত করার জন্য কোনো অপশক্তি কাজ করছে, আমার মনে হয় সেইটা আরও গভীরে গিয়ে দেখার দরকার আছে। এবং এই কাজটা মিডিয়া পারে, এবং যারা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়াই করছে সেই মানুষগুলোই কিন্তু পারে। এই দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে, না হলে আমি একটু কাটবো। সেটা হচ্ছে যে আপনি বলছেন মুর্শিদাবাদ মালদায় সরস্বতী পুজো হচ্ছে, মুর্শিদাবাদ মালদায় আদৌ কি হিন্দুরা আছে? ক% আছে? ক% মানে বুঝলাম না আমি। আছে বলে, নেই বলেই তো ওইরকম হুমকি আসছে মুর্শিদাবাদ থেকে। এই যে কনসেপচুয়ালি এই যে রং ব্যাপারটা, সেখানকার ডেমোগ্রাফিতে এখনো 35% মুর্শিদাবাদ জেলায় হিন্দু বাস করে, মালদাতে এখনো 45% হিন্দু বাস করে। কোথায় বলছেন আপনি? তাহলে মুর্শিদাবাদে সেদিনকে কার্তিক পূজার সময় কার্তিক পূজার ঘটনাটা ঘটলো কেন? আমি দুর্গাপুজো, কার্তিক পূজার ঘটনা ঘটলো কেন? রক্তিমবাবু আমি কে বলি, এই কার্তিক পূজা কি ঘটেছিল জানেন আপনি? কি জানেন? ভিডিওটা দেখবেন আপনি? হ্যাঁ, ভিডিওটা দেখতে পাবেন। একটা মণ্ডপে একটা বিশেষ ধর্মের ঈশ্বরের নামে আপনার ওই ইলেকট্রিসিটি বোর্ডটা কে সাপ্লাই করেছিল?
তারপরে কি ধরা পড়েছে দেখুন, আমি মিথ্যাচার করতে আসিনি, আমি ওই দিন বেলডাঙ্গাতে ছিলাম। তারপর আমি মিথ্যাচার গেল কেন? এই যে প্রভোকেশনটা হচ্ছে, আমি কি বললাম একটু আগে কি এই প্রভোকেশনের মধ্যে প্রবেশ হবে, একটা কথা নয়, আপনারা সবাই জানেন। আমি হয়তো অন্য বিষয়ে যাচ্ছি না, না আপনি জানেন, আপনি জানেন আমাদের কাছে আছে ট্রেন ভাঙার দৃশ্য আছে, প্ল্যাটফর্ম ভাঙার দৃশ্য আছে। না না আজিজুল দা আপনিও জানেন, আজিজুল দা আপনি জানেন যেখানে ট্রেন ভাঙার দৃশ্য আছে। শুনুন এক সেকেন্ড, বেতুয়া টহরি থেকে শুরু করে একাধিক জায়গায় কি কি দৃশ্য আমরা দেখেছি এর আগে রয়েছে, আমরা দেখেছি সংখ্যা, আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে। আপনি বলছেন মালদা মুর্শিদাবাদ, আরে দাঁড়ান দাদা আমি সলভ করে দিচ্ছি। এই মালদা মুর্শিদাবাদ নিয়ে কথা বলছেন, আমি যদি এক্ষুনি একটা বক্তব্য শোনাই তাহলে আপনার এই সমস্ত বিতর্কটা শেষ হয়ে যাবে। হুমায়ুন কবির কোন জেলা থেকে দাঁড়িয়ে বলছেন যে আমরা 70% ওরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, ভাসিয়ে দেব বলছে। আপনি জানেন না কোনো প্রতিবাদ হয়নি, তৃণমূল প্রতিবাদ করবেন, প্রতিবাদ করেন, এই জেলার বদনাম করবেন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সরকার কি ব্যবস্থা নিয়েছে? সরকার কি ব্যবস্থা নিয়েছে? বললাম তো একটা বক্তব্য শোনাবো। আপনি জানেন রেজাল্ট করিমের জেলা, আপনি জানেন রেজাল্ট করিমের জেলা তাতে কি হলো? রেজাল্ট করিমের জেলা হয়ে সেই জেলা যদি এরকম হয় সেটা তো আশ্চর্য, সেটা তো দুঃখের, সেটা তো দুঃখের। আমি রাজমাস আক্তারের কাছে আসি, আমার কাছে সেই বক্তব্য রয়েছে, সবাই বহুবার শুনেছেন, আমি আর সেকেন্ড টাইম শুনে টাইম ওয়েস্ট করলাম না, সময় একদম অল্প। না হুমায়ুন কবিররা নিয়ন্ত্রণ করছে, হুমায়ুন কবিররা নিয়ন্ত্রক হয়ে গেছে, হর্তাকর্তা বিধাতা হয়ে গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না, চুপ করে রয়েছেন। হুমায়ুন কবির জেলা নয়, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে একজন তৃণমূল নেতা বলছেন যে এখানে আমরা 70% ওরা 30%, অন্য কথা বললে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তার বিরুদ্ধে পদ্মশ্রী দিচ্ছ। কতগুলো কার্তিক মহারাজ কি জঙ্গি? আপনার মনে হয় কার্তিক মহারাজ জঙ্গি? মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করার ব্যাপারে হুমায়ুনের যতটা দায় রয়েছে, কার্তিক মহারাজের ততটা দায় রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি বলুন, প্রমাণ দিন। আমি বললাম তো দুজন প্রমাণ দিন। আপনি আমি দিয়ে দেব আপনাকে প্রমাণ দিন, দিয়ে দেব না, এখানে প্রকাশ্যে সবার সামনে দিন, মিডিয়ার সামনে সবার সামনে প্রমাণ দিন। কার্তিক মহারাজ দাঙ্গার জন্য দায়ী, আপনি প্রমাণ দিন। না আপনি প্রমাণ দিন, আপনি প্রমাণ দিন, স্টেটমেন্ট দিন। আপনি অনেক এক সেকেন্ড প্লিজ, কাজীবাস আক্তার আছেন, ওনাকে বক্তব্য রাখতে দিন। আমার বক্তব্য হচ্ছে আমরা এই জেলার বিভিন্ন জেলার পকেটে একাধিক ঘটনা ঘটছে কাজীদা, আমরা দেখতে পাচ্ছি, খবর পাচ্ছি। এতদিন পর্যন্ত সংবাদ মাধ্যম এগুলোকে আড়াল করে রেখেছিল। কি যুক্তি? একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা, 3-4 জন কোথায় কি বিক্ষোভ করছে, কি দরকার দেখানোর? কিন্তু সাইড করে রাখতে দেখা যাচ্ছে আজকে আমাদের বুকের উপর উঠে এসছে, দম আটকে আসছে, আমাদের জায়গা থেকে খবর আসছে। জানার দরকার রয়েছে যে আসলে এগুলো কারা করছে। যদি সত্যি শান্তি সম্প্রীতির শহর থাকে, সত্যিই তো কোচবিহার দিনাটা একাধিক এক্সাম্পল রয়েছে। এক্ষুনি বললেন আজিজুল দাস 100% একমত। সম্প্রীতির একটা নিদর্শন হতে পারে দিনহাটা। সেইখানে বিচ্ছিন্ন গোষ্ঠীটা তৈরি হলো কি করে? কারা মদত দিচ্ছে? আড়াল থেকে কারা খেলা খেলছে? জানার অধিকার রয়েছে। আমরা সংবাদ মাধ্যম আমাদের প্রশ্ন করার অধিকার 100 বার রয়েছে। আমি জেলা থেকে যদি সরেও আসি কাজীদা, তাহলেও আজকে শুভেন্দু অধিকারী বলছেন, আপনি প্রায় সময়তেই বলেন যে এই দুধেল গাইদের তোষণ করার জন্য একটা সরকার ক্রমাগত লড়ে যাচ্ছে। বাই চান্স যদি ভাগ্যেশ দুধেল গাই হাত থেকে বেরিয়ে যায় তখন কি হবে? আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে সামান্য বাজার অধিবেশনের একটা বক্তব্য, মানে খসড়াটা জাস্ট পড়েছেন রাজ্যপাল, সেই খসড়া অনুযায়ী শুভেন্দু অধিকারী বলছেন যে সামনের দিনে আরো 600 মাদ্রাসা তৈরি হওয়ার কথা বলা হচ্ছে। আমি বলছি মাদ্রাসা সত্যি আমাদের রাজ্যে এত জরুরি এখনো পর্যন্ত হয়ে গেল? কতগুলো খারিজি মাদ্রাসা তার হিসেব দিতে পারছে না সরকার, সেগুলোকে বন্ধ করতে পারছে না, অথচ নতুন করে আরো 600 মাদ্রাসা তৈরির কথা নাকি শুরু হয়ে গেছে। কিসের ইঙ্গিত? নতুন করে আরো কিছু বেকার মুসলমান তৈরি করার চেষ্টা শুরু হয়েছে, এটা হলো উত্তর। আমি আজিজুলদাকে বলবো, সকলকে বলবো, এই ভাগীরথীর জলে বারবার চর্চা হচ্ছে, ভাগীরথীর জলে কেটে ফেলে দেব আর ওরা দুর্ভাগা। এটা নিয়ে হিন্দু সমাজ, রিপাবলিক বাংলা কি বলে ছেড়ে দিন, মুসলমান সমাজ থেকে কারা কারা আপত্তি করেছে, কটা মিছিল হয়েছে, কটা প্রতিবাদ হয়েছে, কটা তোলপাড় করা আওয়াজ হয়েছে, হয়নি। অসুখটা বুঝতে হবে। আমি মূল কথায় যাচ্ছি, দুর্গা মূর্তির মানে দিদির মুখের আদলে কয়েক বছর আগে দুর্গার মুখ তৈরি হয়েছিল, ঠিক দিদির মুখের আদলে। সেই দিদিকে
আমাদের খুব পছন্দ মুসলমান সমাজের প্রতিবাদ হয়নি। আমি আর একটা কথা বলি, যারা দুর্গা তোরণ নিয়ে চিন্তিত, একটা ভুভুক্ষ ক্ষয়রোগগ্রস্ত জনজাতির কোনটা ইস্যু কোনটা নন ইস্যু তারা যে কতটা বোঝে না, কতটা নির্বোধ, এবং সঙ্গত কারণেই যে মাননীয় দুধেলগাই বলেছে, তাকে ধন্যবাদ, সঠিক কথা বলেছে, যেটা আমি এর আগে বারে বারে বলেছি। তার একটা উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে যে এই তোরণ, দুর্গা তোরণ নিয়ে নাকি তাদের কোনো আপত্তি। দুর্গা তোরণ আপত্তি, ওতে দুর্গার প্রতিমা, সরকারের ট্যাক্সের পয়সা ইত্যাদি ইত্যাদি। তাহলে দীঘায় জগন্নাথ মন্দির হতে গিয়ে 250 কোটি টাকা খরচা মাননীয়া করছেন। দীঘায় জগন্নাথ মন্দির, সংস্কৃতির নামে মন্দির তৈরি হচ্ছেন। জগন্নাথ মন্দির, পুরীতে মুসলমানদের প্রবেশ নিষেধ, দীঘাতে জগন্নাথ মন্দিরে কি মুসলমানদের প্রবেশ স্বাগত? এইটা নিয়ে মুসলমানদের মুখে একটা কথা নেই। সংস্কৃতি হচ্ছে মানে ধর্মকে সংস্কৃতি করা হচ্ছে। আমি হিন্দু ধর্মীয় যে চিন্তন, যে ভাবনা, সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে মনে করছি। ধর্মের সাথে সংস্কৃতিকে গুলিয়ে দেওয়া একটা অশুভ প্রচেষ্টা। ধর্ম এক, সংস্কৃতি অন্য। ধর্মের যে গূঢ় তত্ত্ব, ধর্মের যে নিষ্ঠাচার, যে ষষ্ঠাচার, যে ভক্তি, যে নিয়ম নীতি, তার সাথে সংস্কৃতির অনিবার্য সম্পর্ক থাকতে হবে, এমন কোনো ব্যাপার নেই। সংস্কৃতি মানে ধর্মীয় সংস্কৃতি। আমার পরিষ্কার বক্তব্য, এটা পুরো ভোট, হিন্দু ভোট ড্যামেজ হচ্ছে, ওটাকে ধরতে হবে। তাই জগন্নাথ মন্দির এই কাজ করতে গিয়ে, এই ওই সফট হিন্দুত্ব আনতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল ধসে গেছে। ওই ধসে যাওয়ার যে পলিটিক্স, ওটা বাংলায় শুরু হয়েছে, যে মুসলমানরা মোটামুটি পকেটে আছে, এবার হিন্দু ভোটটা টানতে হবে, এদের থেকে কাটতে হবে বেশি করে। এইটি হচ্ছে পলিসি। আমি পরিষ্কার বলছি, অনুমোদন দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবেন বলেছিলেন। অনুমোদন দিতে গেলে অর্থ দিতে হবে, আর আধুনিক সিলেবাসকে ইমপ্লিমেন্ট করতে হবে। মাননীয় কিচ্ছুটি পারবেন না, কারণ 10,000 মাদ্রাসাকে যখন অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছিল, তখন রাজ্যে খারেজি মাদ্রাসা এখনও তাই 6,000 বেশি নয়। উনি জানেনই না কটা মাদ্রাসা আছে। আবার 600 মাদ্রাসাকে অনুমোদন দেবেন, কেউ অনুমোদনের জন্য আবেদনই করবে না, কারণ অনুমোদন দিলে টাকা দিতে হবে। আর আরবি, উর্দু, ফার্সি 100% ধর্ম শিক্ষার জন্য সরকারি টাকা ব্যয় করা যায় না। অর্থাৎ এইটা কমপ্লিটলি আইওয়াজ আবেদন করবে কেন? এটা মুসলমানদের এগিয়ে যাওয়া হচ্ছে। বলুন, আরবি, উর্দু, ফার্সি মুসলমানরা শিখলো, চাকরি বাকরি কিচ্ছু নেই, তারা বেকার হয়ে ঘরে বসে রইল। একদমই তাই। এটা কি মুসলমানদের উন্নয়ন? এটা অবনয়ন, ধ্বংসাত্মক একটা আচরণ। আমি জানি না যে এই মুসলমান সমাজের অংশের তীব্র প্রতিবাদ করা উচিত মুসলমানদের মুক্ত করার জন্য। এই শিক্ষাগুলো নিয়ে এবং আরো যেগুলোর প্রসার করা ভাবনা চিন্তা করছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে আলটিমেটলি কি লাভ হবে? আরো অনেক কিছু করা যেতে পারতো, অন্তত চাকরির বন্দোবস্ত করা যেতে পারতো, কয়েকটা হাসপাতাল, তার ইনফ্রাস্ট্রাকচার করা যেতে পারতো। কিন্তু জানি যে এক্ষেত্রে কোনো প্রশ্ন উঠবে না। যারা বিশাল বিপ্লবী রাম মন্দির নিয়ে প্রশ্ন করেন, তারা এক্ষেত্রে চুপ করে বসে থাকবেন। আমরা অপেক্ষা করি যে আসলে ফাইনালি বাজেটে কি কি জিনিস আসছে, যে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তবে সময় একদম শেষ, এই বলেই শেষ করছি যে বিতর্কগুলো এখন সামান্য চারা হিসেবে তার মাথাটুকু দেখা যাচ্ছে, অঙ্কুর উদ্গম হচ্ছে, যদি এখনো পর্যন্ত তার আসল রুট, শিকড় না জানতে পারি, আমরা সেখানে শিকড়ে গিয়ে সেই বিতর্ককে ধ্বংস না করতে পারি, তাহলে নিশ্চিত থাকুন আজ না হয় কাল এই চারা মহিরুহে পরিণত হবে। তখন চুপ করে দেখা ছাড়া বা রাজ্য ছেড়ে পালানো ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।